আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, রাজনীতি বিশ্লেষক, এবং একটু পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। জনাব আবু হেনা রাজ্জাকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় যে এই যে একজন বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক একটা বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন যে এই জুলাই সনদে যা আছে সেটি বুঝবার মতো ক্ষমতা বাংলাদেশের 20% মানুষেরও নাই, আর যতগুলো পেজ আছে এগুলো পড়ার সুযোগও নাই। আর এটি নিয়ে যে এখন গণভোট হওয়ার কথা, পরে গণভোট করা হচ্ছে আগে, এটি পুরো বিশ্বর যে নজির আছে সে নজির এখানে ভঙ্গ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিছু বলবেন? নজির ভঙ্গ মানে বলছে যে সবসময় সংবিধান যে সংশোধনের জন্য যদি এর বেসিক স্ট্রাকচার চেঞ্জ করেন, যদি গণভোটের প্রয়োজন হয়, গণভোট হয় পরে, এখানে করা হচ্ছে গণভোট আগে। ধন্যবাদ আপনাকে এবং যারা আমার আজকের আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা আপনি বলেন, স্বাধীন মালিক সাহেবরে আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি বলতে চাচ্ছেন সেটা হলো যে নজির নেই, গণভোট হয় পরে। ভালো কথা, আমি ওনারটা তর্কের খাতিরে ধরে নিলাম। দুনিয়াতে কখনো হয়নি বলেছে। দুনিয়াতে কখনো হয় নাই বলে যে এখন হবে না এমন তো কোনো কথা নাই, এক নম্বর। দুই নম্বর হলো আপনি দুনিয়া নিয়ে ভাবেন না, আপনি আপনার রাষ্ট্রটাকে নিয়ে ভাবেন। যেই রাষ্ট্রে যে পরিস্থিতি বিরাজ করতেছে আমাদের গত 14-15 মাস যাবৎ, পৃথিবীতে এইরকম ঘটনা বিরাজমান কয়টা দেশে আছে? আপনি বলেন, গত পরশুদিন একজন ডিআইজি পালাইছে, ইউ জাস্ট টেল মি। একজন ডিআইজি গত পরশু পালাই গেছে, তার নাম এহসানুল্লাহ, জানেন নিশ্চয়ই? জানি। আপনি এখনো যখন প্রশাসনের দায়িত্বশীল পদের লোক পালিয়ে যায়, তাহলে আপনি নির্বাচনের পরিস্থিতি আছে বলে মনে হয় আপনার কাছে? এক নম্বর। দুই নম্বর যদি আপনি ধরেন, সে পালাইলো কেন? এখন পর্যন্ত তো আমার জানা মতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে বা আইসিটিতে কোনো অভিযোগ হয়েছে আমাদের নলেজে আসে নাই। তাহলে তিনি অনুমান করতে পারতেছেন কিছু একটা হইতে পারে, অথবা সরকারকে ভয় পেতেছেন, কথার কথা বলছি, নাহলে আপনি পালাবেন কেন? এবং প্রজাতন্ত্রের কর্মচারী এইরকমই হওয়া উচিত যার সরকারকে ভয় পাবে। সরকারকে ভয় পাওয়া প্রশাসনের নৈতিক, আমি বলবো এটা অবশ্যই উচিত। ভয় মানে বিনা কারণে না, তোমাকে বুঝতে হবে যে তুমি প্রজাতন্ত্রের চাকরি করো। যেহেতু প্রজাতন্ত্র চাকরি করো, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন, ভয় পেতে হবে। গত 16 বছরে আমরা দেখছি গোটা দেশের 18 কোটি লোক শুধুই প্রশাসনকে ভয় পেয়েছে, এবং সরকার প্রশাসনকে ছাড় দিছে। কি? তোমাদের জন্য আমি, আমাদের জন্য আমার জন্য তুমি, জাস্ট এই জিনিস চলছে। এখন সেই জায়গায় দেশটা নাই। স্বাধীন মালিক সাহেব যে বললেন, উনি কি একবারও প্রশ্ন করছেন যে এখনো একজন ডিআইজি পালাই যায়, সম্প্রতি একজন জেনারেল পালাই গেছেন? এটার সঙ্গে আপনি গণভোটটা আগে কেন করতে হচ্ছে? বলতেছি আমি গণভোটটা আগে কেন, সেটাই বলতেছি। এইটুকু একটু প্রেক্ষাপট বললাম। তো প্লাস আমাদের বাইরে খতিব পালাই গেছে, কথাটা পুরনো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে, হ্যাঁ, পুলিশ অফিসার বহু পালাই গেছে, গেছে তো সিট। তো অন্য দেশের সাথে যদি চট করে মিলিয়ে ফেলান, আপনি এখন নেপালে যান, গিয়ে দেখবেন সব কিছু ঠিক। কেন ঠিক? ফ্রম ডে ওয়ান, যেদিন পালায় গেছে সব দুর্নীতির দায় যাদেরকে পিটিয়ে বাইর করে দিছে, তারপর যিনি টেক ওভার করলেন, পুরা দেশ একত্র হয়ে সেই দিনই তার কাছ থেকে নির্বাচনের দিন তারিখক্ষণ নিয়ে নিছে। আমার দেশের রাজনীতিবিদরা কি করছেন? বঙ্গভবনে যেদিন প্রথম দেখা করলেন, মানে ইউনূস সাহেবকে যেদিন বসানো হয়, তখন কি কিছু নিতে পারছি আমরা? এক নম্বর আসেন। দুই নম্বর, এই মুহূর্তে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনি কথাটা বলছেন খুব ইলাবোরেটলি বলতেছি, আর একজন যেহেতু আসে নাই সেজন্য বলছে, আপনি খুব যৌক্তিকভাবে বিবেচনা করেন। সবাই বলে রাষ্ট্রপতি ইউনূস সাহেবকে ওথ দিছেন, সংবিধানে 106 ধারা মোতাবেক কি বলছে? রেফারেন্স নিয়ে ওথ দিছে। আজকে যদি সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, কথার কথা, ধরেন একটা কমপ্লিট নিউ একটা সংবিধান আমরা লিখলাম, তারপরে নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমাকে ওথ দিবে কে? রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতির চেয়ার ওথ দিতে বাধ্য অ্যাকর্ডিং টু ল। কোন আইনে কে পাশ করলো, কে কিভাবে আসলো, সেটা ওনার দেখার বিষয় না। বাট রাষ্ট্রে নির্বাচিত যিনি সরকার প্রধান হয়ে আসবেন, তাকে ওথ উনি দিবেন। যার জন্য বললাম, সম্পূর্ণ নতুন সংবিধানেও যদি কালকে নির্বাচন হয়, তাকে ওথ দিবেন উনি। উনি কি তখন বলবেন যে না, আমি তো আগের সংবিধানের রাষ্ট্রপতি, ওনাকে ওথ দিব কেমনে? তেমন উনি ওথ দিতে বাধ্য, এক। দুই,
উনি যখন আমাকে ওত দিলেন 106 ধারার বিধান মোতাবেক, তাকে যখন দায়িত্ব দেওয়া হলো, উনি কি আমার প্রধানমন্ত্রী হিসাবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ওত দিছেন? তা তো দেন নাই। না, রেফারেন্সে তো বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব, তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন যদি আমি করি, আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইলাম, কিন্তু সংবিধান চালাইতে হলে তো নির্বাচিত প্রধানমন্ত্রী লাগবে। ওই সংবিধানে কি অন্তর্বর্তী, একটু আমি সেজন্য বললাম গণভোটটা কেন আগে লাগবে, আমি সেই জায়গাটা আসতেছি। যেহেতু আমি ওই সংবিধানটা চালাইতে পারতেছি না, নির্বাচনের পোর্শনটা, কারণ আমি তো নির্বাচন ওই সংবিধান মধ্যে দিলেন বহু আগে তো পার হয়ে গেছে এটার মেয়াদ। আর আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো সংবিধানের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিয়োগ দিছে। আমি তো চলতে সংবিধানের বাইরে দিয়া। সংবিধানের বাইরে যে কেমন একটু বুঝান তো। অর্থাৎ আমি একটা সংবিধানে চলতেছি, শুনেন, আমি একটা সংবিধানে চলতেছি। রাজ্জাকি ভাই একটা বলবেন যে আমাকে মানে 106-এ যে রেফারেন্সটা নিলাম সেটা মানে সংবিধান অনুযায়ী নিয়ে নিই। সংবিধানে তো 106 ধারাটা আছে, কেন জানেন? আপনি যখন বেকায়দায় পড়বেন, রাষ্ট্র যখন বেকায়দায় পড়বে, রাষ্ট্রে যদি কোনো সাংবিধানিক সংকট দেখা দেয়, তখন 106 ধারার মোতাবেক বিধানের কাছে বিধান মোতাবেক একটা পরামর্শ চাইবেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের কাছে, উচ্চ আদালত তখন বলছে। তো এই যে রাষ্ট্রপতি চাইবেন, এটাও ঠিক করে দিয়েছে সংবিধানের 106। হ্যাঁ, ওকে। আর যদি উচ্চ আদালত যে রেফারেন্স দিয়ে থাকে সেটাও দিয়েছে সংবিধান অনুযায়ী, 106 অনুযায়ী। হ্যাঁ, কিন্তু তাহলে এটা পুরো সাংবিধানিক হয়ে গেল না বিষয়টা? সরকারটা সাংবিধানিক হয় না তো, কারণ তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, খুলেন তার শপথটা খোলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখিব। কোন সংবিধান? অন্তর্বর্তী সরকারের সংবিধান। আমার কথা তো ওই বইটায় লেখা নাই, আমি বারবার একই কথা বলতেছি, জটিলতার সামনে আরো দেখবেন। সে কারণে যেহেতু আমার কথা ওই সংবিধানে, পরবর্তী সংবিধান বলতে কি মানে অলিখিত একটা? ইয়েস, অলিখিত তো চলছে। একটা বায়বীয় কথা বললে কি সেটা হবে? বায়বীয় না তো, এটা বায়বীয় না তো। আপনি চলছেন কিভাবে বলবেন তো? আগের সংবিধান মতো, আমি যে সংবিধান আমাকে অন্তর্বর্তী সরকার করবার জন্য অনুমতি দিয়েছে। অন্তর্বর্তী সরকার সংবিধানের মধ্যে আছে না? তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করে নেন এখন। তাহলে আপনি একটা জায়গায় যাবেন তো, আপনি তো এই সরকারটাকে সংবিধানের মধ্যে ঢুকাইতে হবে, নাহলে চালাবেন কেমনে? আমি তো একই কথা বারবার বলতে, আমাকে সবাই বলে আমি একই কথা নাকি তোতা পাখির মতো মুখস্থ বারবার বলি। আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেননি। আপনার নাম যেখানে নাই, যেমন এই যে এখানে আমি টকশো করতে আসছি, আরেকটা ব্যক্তি কি মিস্টার এক্স কি টকশোতে তার এয়ারে যাবে? তার কথা এখানে রুমটায় ঢুকতে হবে। আপনি তো আমি হয়তো বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন। আমি বলি আপনাকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা চলছে, আমি বারবার বলছি, এর আগেও বলছি, জুলাই ঘোষণাপত্র যেদিন হইল সেদিনও কিন্তু এটার বৈধতা দিতে পারতো। এখনো বলতেছে ওইটার সংশোধন করেন। জুলাই সংশোধন ঘোষণাপত্র যেটা হয়েছে, যে এই সরকারের মেয়াদ দেওয়া হইল 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন, এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে যাবেন। এটা করেন অন্তত। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। আপনি যখন আচ্ছা বলেন, আপনি সব বাদ দেন, নির্বাচন ওই সংবিধানটা কি বলতেছে? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন। এইটুকু আপনার মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি কোনো জটিলতা, তাহলে আরো 3 মাস নিতে পারবেন, তাহলে 90 × 180 দিন। তারপরে কি বলা আছে? যখন মন চায় তখন দিয়েন না। তাহলে উনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দিবে কেমনে? ফেব্রুয়ারি উনি অলরেডি সংবিধানের বাইরে চলে গেছেন। আর বললামই তো, চলে গেছে। নো ওয়ে, সংবিধানের বাইরে, সরকারও বাইরে, নির্বাচন কমিশনও বাইরে। সে কারণে আপনি যেহেতু জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। ওই জুলাই সনদের আইনি ভিত্তি আসলে ওইটার আলোকে আপনি নির্বাচন করতে পারবেন। আর সেক্ষেত্রে গণভোট বলেন আর যাই বলেন, ওইটার অ্যাপ্রুভাল প্রথম। তাহলে আপনি যদি একই দিনে করেন, কোন আইনে নির্বাচনটা করতেছেন? নির্বাচন করার সময় কিন্তু বলতে হয়, সিম্পল বুঝে নেন, সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করিতেছি। এই সংবিধানে কোথায় আছে যে আপনার যখন মন চায় তখন নির্বাচন দিবেন? দেখাইতে হবে তো। আমি আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার এটা বায়বীয় সংবিধান বলতে পারেন। বায়বীয় সংবিধান বলতে কি, যেহেতু লিখিত রূপ নাই, যেভাবে আমি বলছি, যেভাবে ইউনূস সাহেব বলছে, সবাই মানছে, একটা লোকও চিৎকার করলো না সংবিধান মোতাবেক নির্বাচন দিতে হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। কেন বলেননি? কেন বলেন নাই? কেন? কারণটা কি?
নো অপশন। আপনি বলতে চাচ্ছেন যে এখন যেহেতু- যদি আগে নির্বাচনটা হয়, আমি কোন বিধানে মানে যাব? আগে গণভোট যদি হয়, হ্যাঁ। মানে তখন বৈধতা পাবে। তখন বৈধতা পাবে কেন? গণভোট মানেই তো জুলাই সনদের আইনি ভিত্তি। তাহলে জুলাই সনদ পাশ করলো কে? সেটা তো জনগণের দাবি। গণভোটে যাচ্ছে, কোনো সংবিধান লাগবে না, কোনো সংবিধান লাগবে না, গণভোটে যাবে। গণভোট তো মানে নর্মালি কি সংসদ পাশ করবার পরে সেটা যদি বেসিক স্ট্রাকচারে হিট করে তখন গণভোট। তো এখন তো আপনি সেই সংবিধানটা চালাইতে পারতেছেন না। আপনি গণভোট বাদ দেন, আপনি সব বাদ দেন, আপনি এই সংবিধানটাই বসে থাকেন। এই সংবিধান মোতাবেক আপনি কিভাবে নির্বাচনটা দিবেন? 90 দিন পার হয়ে গেছে, তারপরে 90 দিন পার হয়ে গেছে, তারপরে আপনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দিবেন কিভাবে? ধরুন সংবিধানের মানে সংবিধানের যে রেস্ট্রিকশন ছিল সেটা আমরা পার হয়ে গেছে, এখন যদি পরবর্তী সংসদ এসে আর সংসদ পর্যন্ত যাবেন কেমনে আপনি? ও আপনি ওই সংবিধান বাদ, ওইটা পার হয়ে গেছেন, আপনার মন মতো নির্বাচন করে তারপর সংবিধান করবেন। এইটা যদি আপনি পারেন তাহলে গণভোট আপনি করতে পারবেন না। আপনি সংবিধান যেহেতু আপনি থেমে গেছে, আপনি পারতেছেন না। আপনি যে গণভোট প্রয়োজনীয় এটা বলেন তো, গণভোটটা কেন প্রয়োজনীয়? এখন আসেন, সংবিধান বলতেছে সংসদ নির্বাচন হওয়ার পর গণভোট, সেটা কখন হয়? যেমন গত আমাদের বেগম খালেদা জিয়ার সময় 91-তে উনি গণভোট প্রেসিডেন্সিয়াল থেকে সেইটা উনি নির্বাচনের পর পার্লামেন্টে উত্থাপন করছেন। সেইটা নির্বাচনের পর প্রথমে পার্লামেন্ট পাস করছে, তারপরে গণভোট করে অ্যাপ্রুভাল। এটাই ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, এইটাই ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। আপনার যখন থাকবে না, জটিলতা থাকবে। এখন আপনি কিভাবে নির্বাচনটা করবেন? শূন্যের উপরে আপনি বলেন না। আপনি সিম্পল দেখেন, আপনি 8 আগস্টে মনে করেন 8 আগস্ট 2024-এ ওত নিছেন ইউনূস সাহেব, ধরেন ওই দিনই সংসদ ভাঙছে। ওই দিন থেকে 3 মাস ধরেন 7ই নভেম্বর 2024, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। সেটাই যদি না হয় আরো 90 দিন যোগ করেন। তাহলে আমি যদি আপনার পুরো কথাটা একটা ইয়েতে আসি, যদি নির্বাচনের দিন গণভোট হয় সেক্ষেত্রে গণভোট হোক, কিন্তু আপনি একই দিনে নির্বাচনটা করতেছেন কোন আইনে? না, আমি বলতেছি না, আমি বলতেছি ওই জাতীয় নির্বাচনের দিন, আমি হয়তো শব্দ ভুল করছি, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেটি আইন সিদ্ধ হয় না। অবশ্যই হবে না। আপনার সংসদ নির্বাচনটা আইন সিদ্ধ হবে না, গণভোটটা আইন সিদ্ধ হবে। কিন্তু আপনি যে সংসদ নির্বাচনটা করতেছেন সেটা তো আইন সিদ্ধ হবে না। এই জন্য গণভোট আপনাকে আগে করতে হবে। গণভোট আগে কইরা এই জুলাই সনদের আইনি ভিত্তি নেবেন, তার আলোকে আপনি নির্বাচন করবেন। আমরা একটু, যেহেতু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় কার্য। তবে একটা বিষয়ে বিএনপি যে মানে জুলাই সনদ যে সুপারিশ করা হয়েছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, সেটি নিয়ে বিএনপির বক্তব্য যে জনগণের সঙ্গে একটা প্রতারণা করা হয়েছে, এবং এটা নিয়ে বিএনপি কোনো শক্ত অবস্থানেও যাচ্ছে না, শুধুমাত্র সমালোচনা করে বসে আছে। এখন প্রশ্ন হলো, বিএনপি এমন অভিযোগ করছে যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, যেটি দেশকে একেবারে নৈরাজ্যের দিকে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, যে ঐক্যমত্য কমিশন বিএনপির সঙ্গে প্রতারণা করলো, জনগণের সঙ্গে প্রতারণা করলো, সেই ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম কারো অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি? ধন্যবাদ আপনাকে, আপনার আমাদের সম্মানিত সহ আলোচক মণ্ডলী, আলোচক মহোদয়। আমি ওনার আলোচনা খুব মনোযোগ সহকারী শেষের দিকে এসে শুনছিলাম। দেশটাকে তো আসলে 5 তারিখের পরে একটা মহল তারা মনে করেছিল যে একটা দুর্বল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত তারা জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতার স্বাদ উপভোগ করবে। আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বলছিলেন যে আপনি 3 মাসের মধ্যে কেন নির্বাচনটা করলেন না, 3 মাসে যদি না পারেন তাহলে 6 মাসে কেন করলেন না? ওই সময় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে কেউ যদি নির্বাচনের কথা বলে তাহলেই তাকে যেন সাঁড়াশি আক্রমণ করা হতো। মনে হয় যে নির্বাচন চাওয়াটাই একটা পাপ। কেউ কেউ বলতে শুরু করলেন যে এত বড় একটা অভ্যুত্থান এটা কি শুধু নির্বাচনের জন্যই হয়েছে? কিন্তু আমরা ভদ্রলোকেরা
ইনিয়ে বিনিয়ে বললাম যে না তাই তো, এগুলি বলেই কিন্তু আমরা সর্বনাশ করেছি। অ্যাবসলিউটলি একটি নির্বাচন ছাড়া এই সরকার অন্য কোনো কাজ ছিল না। এই পরিষ্কার কথাটুকুন আমরা ভদ্রতাজনিত কারণে করি নাই। এই ভদ্রতাজনিত কারণে না বলার কারণেই দেশের বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা কিরকম? ক্ষতিটা হচ্ছে, ধরেন আজকে এই যে এক এক সময় এক একটা টালবাহানামূলক ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। এই যে রাজ্জাকে ভাই আজকে ব্যাখ্যা দিলেন গণভোট, গণভোট আগে করতে হবে। এই গণভোটের প্রশ্নটাও আজকে আসতো না। মাঝখানে যে পিআর নিয়ে যা করলো, এই ইস্যুগুলিতেও নিয়ে আসা হয়েছে। এক এক সময় এক একটা ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, এবং এই সরকারের যে মূল এজেন্ডা, সেই এজেন্ডা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের আমি বলবো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীও একটু আরাম আয়েসে একটু মজা নিচ্ছিলেন। তারাও কিন্তু বিভিন্নভাবে হেলে দুলে বলতেছিলেন যে নির্বাচন কিসের, বিচার ছাড়া নির্বাচন হবে না, তারপরে কি হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। ভাই সংস্কার আপনি কি করবেন? আপনি যে সংস্কার কমিশন বলছেন, ঐকমত্যের কমিশন বলছেন, তারা থাকে কোথায়? তারা কি বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক। তাদের সারাটা জীবন তারা কোথায় পার করেছেন? তারা তো তারা বাংলাদেশের মানুষের পালস বোঝেন। এই বিদেশি নাগরিকগুলো রাজনৈতিক দলগুলোর সামনেই তো সরকার গঠন করেছে। হ্যাঁ, ওইটাই তো বললাম যে তো তখন আপনারা কোনো কথা বলেন নাই কেন? আমরা কথা বলি নাই কেন সেটা তো আপনিও বোঝেন, আমরাও বুঝি। আমরা চেয়েছিলাম দেশটা যাতে অরাজকতার সৃষ্টি না হয়, সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা স্থিতিশীল পর্যায়ে আমরা যেতে পারবো। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তির নামে কিছু অপশক্তি এবং একটি মহল, আমি বলবো একটি মহল, সবগুলো মিলে একটি মহল, তারা চাচ্ছিল না দেশটা নির্বাচনের দিকে যাক, দেশটা একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হোক। তারা চেয়েছিল, তারা যেরকম ভাগ বাটোয়ার মধ্য দিয়ে আরাম আয়েসে জীবনযাপন করছে, ভাগ বাটোয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে, সেই ভাগ বাটোয়ার অংশীদার হিসেবে তারা থাকুক। যার কারণে আপনি আজকে যে গণভোটের প্রশ্ন এসছে, রাজ্জাকি ভাই বলতেছিলেন যে সংসদের আগে গণভোট করতে হবে। এই যে ঐকমত্যের কমিশন রিয়াজুল হক সাহেবের নেতৃত্বাধীন, না একটা কথা বলি, মানে যদি আমাকে এই কথাটা শেষ করতে দেন। বলেন প্লিজ। সকল রাজনৈতিক দলের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রয়োজন, কিছু রাজনৈতিক দল বললেন যে এই গণভোট আগে হতে হবে, আর বিএনপি সহ কেউ কেউ বললো যে না, নির্বাচনের পরে হতে হবে। নির্বাচনের পরে হতে হবে, নির্বাচন দিন হতে হবে। তখন বেশ কিছুদিন পরে গ্যাপ দিয়ে তারপরে রিয়াজ সাহেবের নেতৃত্বের বৈঠক যখন আবার বসলো, তখন রিয়াজ সাহেব বললেন যে আমাদের কিছু এক্সপার্ট আছে, আমাদের এক্সপার্ট মহল বলেছে যে একই দিনে দুটো নির্বাচন করা সম্ভব। এটা কিন্তু বিএনপির প্রস্তাব না, একই দিনে নির্বাচন করা, তার বক্তব্য। এরপরে কয়েকজন রাজনৈতিক নেতা দায়িত্ব নিয়ে, আমি নাম ধরে বলতে পারবো, দায়িত্ব নিয়ে বললেন যে ঠিক আছে, আমরা তারা আলাপ আলোচনা করে দেখি আপনার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া যায় কিনা। এরপরে 9টি রাজনৈতিক দল বিএনপি সহ তারা আলাপ আলোচনা করে একজন আরেকজনকে ম্যানেজ করে সমঝোতার ভিত্তিতে এসে বললেন যে হ্যাঁ, আমরা একই দিনে এই গণভোট অনুষ্ঠিত হতে পারে, আমরা রাজি। প্রস্তাবটা কার? ঐকমত্য কমিশনের প্রধান বলতে সহসভাপতি আলী রিয়াজ সাহেব। এই আলী রিয়াজ সাহেবের বক্তব্য সেটা বিএনপি মেনে নিয়েছে। তারা কি চেয়েছিল যে বিএনপি না মানুক, এটাকে ইস্যু করে তারপর জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করবে অন্য কিছু? তাহলে তার প্রস্তাব মেনে নেওয়ার পরে, সেই জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পরে যদি সেই স্বাক্ষরের অংশটুকুন বাদ দিয়ে অন্য কিছু জাতির সামনে উপস্থাপন করা হয়, তাহলে সেটাকে প্রতারণা না বললেও তো বিশ্বাসভঙ্গতার অভিযোগ আনা যায়। আমার প্রশ্ন ওই জায়গায়, বিশ্বাস ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, এই ঐকমত্য কমিশন এবং আপনি যে প্রশ্নটা এনেছেন যে এই ঐকমত্য কমিশন বা ওনার সভাপতি সাহেব যিনি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে এই বিষয়ে জাতির কাছে স্পষ্ট করে বলতে হবে সমস্যাটা কোন জায়গায়, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটি বিশ্বাসভঙ্গের কাজ 9 মাস আলোচনা করার পরে
যেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো, সেই জুলাই সনদকে নিয়ে এইরকম একটা টালবাহানামূলক প্রতারণামূলক পরিস্থিতি কারা তৈরি করেছে, অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে তাকে এটা জবাবদিহিতায় আনা উচিত, এবং উনি জবাবদিহিতা করা উচিত যে কার ষড়যন্ত্রে কার চক্রান্তে এইগুলো হয়েছে, জাতির সামনে তার খোলাসা করে বলা উচিত। এটা কিন্তু কোনো ছিনিমেলা খেলা না, এটা জাতির ভাগ্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। না, আমি মানে জনাব রহমতুল্লাহ, আমি একটা বিষয় একটু জানার জন্য, প্রথম কথা হলো যে জুলাই সনদ, এই সনদ নিয়ে আপনাদের এখন প্রশ্ন আছে, যেহেতু আপনাদের নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে আপনারা আজ বলছেন যে এটা আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেগুলো দেওয়া হয় নাই। এখন প্রশ্ন হলো সনদ নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে গণভোট নিয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই সনদের উপরে কি যদি ধরেন বিএনপি এখনকার পর্যন্ত যে চাওয়া আছে যে নির্বাচনের দিনই গণভোট হবে, এই সনদের উপরে হবে, তখন কোন মানবেন? সনদের উপরে? যেই সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে, যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদে ওই স্বাক্ষরবিহীন কোনো একটা সনদ জাতির কাছে উপস্থাপন করা হবে এবং প্রতারণামূলকভাবে সেইটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করবে, ওই আইনি ভিত্তি দেওয়ার পুরো বিপক্ষে বিষয় আমরা। আমি একটু রাজ্জাকি ভাই, একটু পুরো বিষয়টা একেবারে গোলমাল হয়ে গেল কিনা। না, ধরেন যদি যেটা আমি জাতির সঙ্গে দিব, সামনে দিব, সেটি এখন বলছে বিএনপি বলছে প্রতারণামূলক একটি কাজ। এখন প্রশ্ন হলো সেইটা তো বিএনপি অন্ততপক্ষে মানবে না, সেটা নির্বাচনের দিন হোক আর আগে হোক। ভাইয়ের কথাটা ধরেই আমি বলি, ওকে প্লিজ। তার কথা আমি অনিশ্চিত হয়ে গেল না আমি কিছু? আমি তার এই কথাগুলো যদি সত্যি হয় অবশ্যই তো আমি সেটা নিয়ে আমি কথা দুটো বলবো। শিওর। 1 নম্বর হলো 7 মাস ধরে আপনারা আলোচনা করেছেন, 9 মাস 7 মাস বা 9 ফেব্রুয়ারি থেকে, কি সংস্কার এবং ঐক্যমত্য হওয়া, বেসড অন রিফরমেশন, ঐক্যমত্যে আসবেন, এই হলো আলাপ। এই আলাপ করতে 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 আপনি একটা খসড়ায় পৌঁছাইলেন। তারপরে যখন এটা চূড়ান্ত হইল, খসড়াগুলো আপনারা দেখছেন, নোট অফ ডিসেন্ট উনি দেখ, আমি দেই, আপনি দেন, সবাই দিছি, সমর্থন করছি, দ্বিমতও আছে। এবং উনি যে কথাটা বললেন, ওই সনদের ভিত্তিতে তারা নির্বাচন করতে রাজি, যেটায় তারা স্বাক্ষর করছেন। তার মানে সেটা শুধু গণভোট, না না, নির্বাচনটা পরের অপশন, তিনটা অপশন। আমি আইনি ভিত্তির কথা প্রশ্ন আইনি ভিত্তির প্রশ্নে ওইটা তো আইনি ভিত্তি হোক, ওইটা আইনি ভিত্তি হলে অটোমেটিক নির্বাচন ওই আইনি ভিত্তিতেই চলে যাবে, সেটা ভিন্ন কথা। ভিন্ন কথা। ভিন্ন কথা মানে আইনি ভিত্তিটা দরকার ইনফ্যাক্ট নির্বাচনের জন্য, এটা এডমিট হইল, নির্বাচন আইনি ভিত্তি দরকার। এখন আসেন যে কথা আমি ঘটনাচক্র ওই দিন ছিলাম, ওই জুলাই স্বাক্ষর যে স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানে মঞ্চে তারা উপবিষ্ট ছিলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ মঞ্চে তারা সকলেই। এর ভিতরে প্রফেসর সাহেব ইনুস সাহেব ভাষণ দিচ্ছেন, আলী রিয়াজ সাহেব বক্তব্য রাখছেন, উপস্থাপন আরও বক্তব্য রাখছেন, লম্বা একটা সময় গেছে। তারা স্বাক্ষর করার পরে বলতেছে যে যেখানে স্বাক্ষর করছে সেই বিষয়গুলো ওখানে আগে ছিল না। তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কি করলেন ভাই? একটা কথা বলছে, রাষ্ট্র, এটা দেশ, তাহলে 1.5 ঘন্টা যে আপনারা বসা ছিলেন ওখানে, পড়েন নাই? এটা তো রাষ্ট্র, পড়া উচিত ছিল যে আপনারা যেটার কথা বলতেন সেটা ওখানে নাই, তো তাই হয়ে থাকে, তাহলে তো ওখানে বসেই আপনার দ্বিমত করা উচিত, পড়া স্বাক্ষরের আগে। ইয়েস, আমরা পড়েছি, দেখেছি, 8 মাস যেটা করেছি তা হয়নি, সেটা এখানে নাই, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এটা তখনই বলা উচিত ছিল। ঠিক আছে, আমি জানি না বলতে পারেন নাই কেন। এইবার আসেন, এখন যদি আপনি বলতেছেন যে প্রতারণা করছে, আমি ওনাকে কিন্তু চ্যালেঞ্জ করতেছি না, বিকজ ওনাদের দল সবচেয়ে ভালো জানে, তাই না ভাই? আমি কিন্তু আপনাকে ওই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছি না, আমি প্রশ্ন তুলছি। হ্যাঁ, প্রশ্ন তুলছি। এইবার আসেন, রাজনীতিতে এত বড় একটা পাকা দল যারা ক্ষমতায় ছিল, আপনি প্রতারিত হইলেন, যদি প্রতারিত হয়ে থাকেন সেটা কিন্তু আপনার রাজনৈতিক বিবেচনায় নিলে এটাও আপনার পরাজয় বা ব্যর্থতা। আপনি যদি বলেন সরল বিশ্বাসে গেছেন, সরল বিশ্বাস বলতে কিছু নাই তো, সরল বিশ্বাস বলতে কিছু নাই। কেন নাই আমি বলি, সরল বিশ্বাসে একসাথে আন্দোলন করছেন যে দলকে নিয়ে, সরল বিশ্বাসে যে দল কিনে জোট বানাইছেন, মন্ত্রীও বানাইছেন, আজকে আবার তাদের বিরুদ্ধে মনে করেন আন্দোলন চলছে, আন্দোলন করুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রতারিত হইলেন বিএনপি, এখনো কেন জোরালোভাবে এটার কৈফিয়ত চাওয়া হচ্ছে না, কিংবা কি করণীয় তাদের? আমি খালি প্রতারণা করছে বলে বসে আছি, আমি আবার নির্বাচন চাচ্ছি। এই যে সরকার, বর্তমান সরকার যদি এত বড় একটা প্রতারণা করতে পারে, রাখেন, তাহলে
নির্বাচনের দিন কি হইতে পারে? নির্বাচনের দিন এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে। সুতরাং আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কি করবেন, এই প্রতারণার রিকাভারি কি, আর এই প্রতারণার বিষয়টা উন্মুক্ত করেন। তবে এই ভাই একেবারে একটা বড় প্রশ্ন তুলেছেন, যেটা আমিও করেছিলাম, আমরা এটাই শুনবো রহমতুল ভাইয়ের কাছে একটা বিরতি নিয়ে আসি। রহমতুল ভাই, একেবারে প্রশ্নটা এটা যে এত বড় প্রতারণা আপনাদের চোখে ধরা পড়লো, তাহলে নির্বাচন, তারপরে সেই প্রতারণা বিষয় নিয়ে আপনারা এখন পর্যন্ত জোরালো কোনো অবস্থান নিচ্ছেন না, এবং এই রকম প্রতারকের অধীনে নির্বাচন সেটা কতখানি সুষ্ঠু হবে, শুনবো, একটা বিরতি নিয়ে আসি। সরাসরি প্রতারণা ধরা পড়লো যে সরকারের, যে ঐক্যমত্য কমিশনের, তারপর তাদের মানে ওপর নির্বাচন নিয়ে আস্থা কেন? বিএনপি কি মানে মনে করছে যে এই সরকারের ক্ষেত্রেই সুষ্ঠু একটি নির্বাচন সম্ভব, নাকি বড় ধরনের জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে? জি, একটু স্পর্শকাতর প্রশ্ন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। এটা মনে হয় যে দলীয় নীতি নির্ধারক পর্যায়ে আমি কেউ না। আমি আবারও বলতে আপনাকে সহযোগিতা করি। আপনাদের স্ট্যান্ডিং কমিটি একজন বৈঠক সদস্য আছেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলেছেন জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। তাহলে মানে যত অপকর্ম করে করুক, যা ইচ্ছা তা ইচ্ছা করুক, আমার একটা নির্বাচন লাগবে, এরকম কিছু বিএনপির অবস্থান? শুনেন, আপনার বিয়ের পরে কিছু কথা এমন একটা বিকলাঙ্গ সন্তানও যদি জন্মগ্রহণ করে, সেই সন্তানটাকে কিন্তু বাবা মা ফেলে দেয় না। ও আমার সন্তান, কোথায় ফেলে দেব? ও হাঁটতে পারে না, চলতে পারে না, ওষুধ খেতে পারে না, ডাক্তার বলতেছে বাঁচবে না, তারপরেও কিন্তু ওকে বুকে আগলে রাখার চেষ্টা করে, যদি বেঁচে থাকে, যদি কোনোদিন আব্বু ডাক দেয়, যদি কোনোদিন আম্মু বলে ওঠে। আমাদের তো এই রাজনীতিতে কি আপনারা এরকম মানে এইরকম কমনীয় এবং নমনীয় পজিশনে আছে? এই সরকারের ভাই, বিরোধিতার জন্যই যে বিরোধিতা না, এটা দিয়েই তো আপনারা বুঝে নিতে পারেন যে বিএনপি কোন রাজনীতি করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠা লাভ করার পরে বহু সমাবেশে আপনারা সাক্ষী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বহুবার বলেছেন, কিন্তু একের পর এক ব্যর্থতার পরিচয় তারা দিয়ে এসছে। তাদেরকে শুধরানোর চেষ্টা করা হয়েছে, আমরা শুধরানোর চেষ্টা। রহমতুল্লাহ, ব্যর্থতা এবং প্রতারণা কি এক? বলতেছি, একটু সময় দেন। ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা তাদেরকে শুধরানোর চেষ্টা করেছি, ইনিয়ে বিনিয়ে বলেছি ইউনূস সাহেব খুব ভালো লোক, তার আশেপাশে একটু খারাপ লোক আছে, এগুলো তো ইউনূস সাহেব বোঝার কথা। উনি কি করলেন? উনি এক দেশে গিয়ে বললেন যে ডিসেম্বরে শুধুমাত্র একটা দল নির্বাচন চায়, বাকিরা কেউ চায় না। জাপানে গিয়ে বলেছিলেন। এই দেশের সেনাবাহিনী প্রধান তিনি বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিদেশে থেকে ওনার প্রেস সেক্রেটারিকে দিয়ে উনি বলালেন যে না, কে বলছে 18 মাসে নির্বাচন হবে। আপনি দেখেন, আরেকটা দেশে গিয়ে উনি বললেন যে ছেলেপেলেরা একটা দল করছে, রাজনৈতিক দল, ওদেরকে একটু হাত পাখা ডানা এগুলি মেলার সুযোগ দেওয়া উচিত। একটা কাজও তো ওনার না ভাই। তারপরও আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি যখন বুঝতে পেরেছেন যে ডক্টর ডিগ্রি অর্জন করা, নোবেল পুরস্কার আর বড় বড় ডিগ্রি অর্জন করা আর দেশ পরিচালনা এক জিনিস না, এটা বুঝতে পেরেই কিন্তু উনি লন্ডনে গিয়েছিলেন। এবং লন্ডনে গিয়ে উনি কথা বলে একটা অন্তত আপাত দৃষ্টিকোণ থেকে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে উনি নিয়ে যেতে চান, সেরকম একটা সদিচ্ছা কিন্তু উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ওনার ভিতরে কি আছে সেটা উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমাদের কাছে মনে হয়েছে, দেশবাসীর কাছে অন্তত একটা স্বস্তি ফিরে এসেছিল যে না, উনি কিছু একটা ভালো কিছু দেখাতে চান। কিন্তু তারপর থেকে এই যে ঐকমত্যের কমিশন আপনি বলেন, আমি যে ঘটনাটা আপনাকে বললাম, আপনি এটা ঘটনাটা প্রমাণ করে দেখেন যে ওনার প্রস্তাবের কারণে, রিয়াজ সাহেবের প্রস্তাবের কারণে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একই দিনে আপনার গণভোট এবং জাতীয় নির্বাচন করতে রাজি হলেন। সেইখান থেকে সরে আসা কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব? মিনিমাম কমিটমেন্টওয়ালা কোনো বিজ্ঞ, কোনো মেধাবী লোকের পক্ষে সম্ভব? আপনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ব্যাপারে
কয়টা বিষয় আছে। একটা হলো যে অর্থ সাশ্রয়। একই দিনে 2 ভোট সম্পন্ন করা গেলে সরকারের প্রায় 3,000 কোটি টাকা বেঁচে যায়। এখানে অ্যাডভোকেট আপনি বলেন, তারপর আমি বলবো। সাহেব আছেন, আমি নিজে, আপনি বলবেন আপনারটা বলবেন, আমি নিজে গত বৃহস্পতিবার দিন ব্যাংকে গিয়ে আমার নিজের কিছু জমানো টাকা, সেখান থেকে বললাম যে আমাকে কিছু টাকা দেন। দিতে পারেন স্যার আপনি আসছেন, কি করব, আমাদের এই অবস্থা। মানে- শোনেন, এটা না, মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন, একজন মহিলা, আমি প্রেগনেন্ট, আমি হসপিটালে ভর্তি হবো, আপনি আমাকে বলেছেন এই সপ্তাহে আসতে, আমার কি করবেন আপনি? বলছেন আমি বলতে পারি না, আমাকে কিছু টাকা দেন, আমার হসপিটালে ভর্তি হতে পারবে, আমি আপনাকে জানাবো। কবে জানাবেন? আমি বলতে পারি না। একটা ব্যাংকের ম্যানেজার, খোদার কসম করে বলতেছি আমি, সাথে সাথে একজন ভদ্র মহিলা বলছে স্যার আমার 2টা চেক, আমার হাজবেন্ডের চেক, আমার চেক, আমাকে কিছু টাকা দেন। বলছে আমি বলতে পারি না। সেই দেশে আপনি 2টো নির্বাচন করবেন 3 মাসের ভিত্তিতে? অ্যাবসলিউটলি জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, জাতীয় নির্বাচনের গুরুত্বকে নষ্ট করে দেওয়া, এবং বাংলাদেশের মানুষের ভোটের কোনো মূল্য নাই, এই মূল্যহীন প্রমাণ করবার জন্যই আজকে জোর করে গণভোটের এই আওয়াজ তোলা হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে ওই ফেসবুকের আওয়াজ আর যে তথাকথিত এক এটা কারা তুলছে? কারা করছে সেটা ভিন্ন, সেটা আমার সরকার নাকি রাজনৈতিক দলগুলো? আমার খোঁজার দায়িত্ব না তো, এটা যেই করুক, করছে তো সবাই তো বুঝতে পারতেছে যে রাতের বেলা হঠাৎ করে দেখে না, হা না মনে হয় যে হানা ভোট শুরু হয়ে গেছে। রহমতুল্লাহ ভাই, একটু 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 আমার বক্তব্য হচ্ছে কোন অবস্থায় যদি গণভোট আয়োজন করতে হয়, উনি বলেছেন গণভোট আয়োজন করতে হবে আগে, বিনয়ের সাথে আমি সেটা বিরোধিতা করি। গণভোট যদি আয়োজন করতে হয়, আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত প্রেক্ষাপটে এবং সিদ্ধান্ত অনুযায়ী, ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এর বাইরে অন্য কিছু করার সিদ্ধান্ত নেই। একটা প্রশ্ন তুলেছেন, বিএনপি কি এভাবেই করে যাবে? হ্যাঁ, আমার সন্তান তো, আমার রক্তে গড়া, আমার স্বপ্নের এই সরকারকে আমি ওই এত সহজে তাকে আমি ফেলে দিতে চাই না, তার বিরুদ্ধে আন্দোলনও করতে চাই না। রাজ্জাকি ভাই, একেবারে কড়া প্রশ্ন যে বিষয়টা উঠেছে বিএনপির পক্ষ থেকে, যে মানে এত বড় ক্ষয়ক্ষতি হবে যেখানে অর্থ বাঁচানোর একটা অপশন আছে, তারপরেও জাতীয় নির্বাচনের দিন কেন করতে যাচ্ছে না অনেকে? ইভেন সরকারের একটা ভেতরে একটা অংশ অভিযোগ আছে, এবং জামাত তো সরাসরি অবস্থান নিয়েছে যে মানে উনি তো গত রাত্রি, আরো 3 দিন আগের দিন সরাসরি অবস্থান নিয়েছে, এবং সরকারকে তারা বলেও দিয়েছে যে কারো চাপের কাছে মাথা নত করলে ডক্টর ইউনূস জনগণের পক্ষে যে উনি হিরো ছিলেন, জিরো হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, শুধুই কি বিষয়টা এরকম যে শুধুমাত্র অর্থ অপচয় বাঁচানো, নাকি এখানে আমার কাছে নির্বাচনটা আগে হলে বড় ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি তো সারা দেশের জনগণের কথা বলতে পারবো না, আমার কাছে আমি বলছি, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য কথা মনে হয় না। কারণ বাংলাদেশে মানুষকে কে কতটুকু সম্মান করে ওগুলো আমাদের দেখা। তাদের দলের ভিতরে যদি এখন দেখেন, টপ সিনিয়র নেতার সাথে মিড লেভেলের নেতাদের ব্যবহার, আচরণ টিভির পর্দায়ও দেখি, বডি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু আমরা দেখি। কাজে কত সম্মানকে কাকা, এগুলো আমাদের বোঝা আছে। কারণ ভাই এই আবহাওয়া আমি বড় হয়েছি, এগুলো গল্প, কতটুকু সম্মান আমরা করি কাকে আমরা দেখি তো। তাতে সমস্যা কি? আমার দলের লোক আমাকে সম্মান করলো না, তাতে সমস্যা নাই তো, সেটাই তো বলতেছি। আপনি এখন এটা বানাইছেন, একটা ইউনূস সাহেবকে আমি সম্মান করি, দরকার নাই তো আপনার সম্মান করার। আপনি তো দেশটাকে ভাবেন, রাষ্ট্রকে ভাবেন, জনগণকে ভাবেন, সব কিছু ভাবেন, কিসের ইউনূস আমার? কিসের? কারণটা কি? কেন আমি নমনীয় হব তার প্রতি? আপনাকে কনফার্ম করতে হবে, ইয়েস মিস্টার ইউনূস সাহেব, ইউ আর লুজিং দিস থিংস। এবং আমি আরো 4 মাস অপেক্ষা করবো কেন? আজকে 7 মাস 8 মাস আপনি অপেক্ষা করলেন কেন? গেট লস্ট। কেউ তো বলেননি। আমার এত সফট কর্নার, আবার দেশের টাকা বাঁচানো। আরে যখন যে সরকার বাংলাদেশে ছিল, বাংলাদেশের অর্থনীতির বাজেট যে সাইজের, সেই সাইজ মোতাবেক সব সময় লুটপাট হয়েছে, বাজেটের সাইজ অনুযায়ী। আয় যখন 50 তখন 30 টাকা লুট হয়েছে, আয় যখন 50 লাখ তখন 30 লাখ লুট হয়েছে, আয় যখন 50 বিলিয়ন 30 বিলিয়ন লুট হয়েছে। তা আপনি এখন এত দরদি দেশের টাকা বাঁচানোর জন্য আপনি আইনি ভিত্তি নিয়ে যাবেন না? আপনি নির্বাচনটা দিতেছেন কোন আইনে, সেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার করতে পারেন নাই। বুঝবেন তফসিল দিতে যাওয়ার সময়। আপনি গণভোটে 3,000 কোটি টাকা খরচ হবে তো কি হবে? কি
300 কোটি টাকা 400 কোটি টাকা পিয়ন মারছে, এখনো নাকি এনসিপির ছেলেরা পেলেরা প্রচুর টাকা কামাইতেছে, তারপরে উপদেষ্টাদেরকেও কোটি না শ কোটি টাকা কামাইতেছে। এই লেভেলেই কামায়, আর কোনো লেভেলে কামাই নাই। এগুলো অজুহাত সঠিক না। এটা রাষ্ট্রের 3000 কোটি টাকা বাঁচানোর মধ্যে এত সফট কর্নার আপনার আইনি প্রক্রিয়ায় বৈধভাবে যান পার্লামেন্ট পর্যন্ত। পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর আপনি কি করবেন পরের চ্যাপ্টার। পার্লামেন্ট পর্যন্ত যাইতেই পারতেছেন না আপনি। মানে আসলে কি পার্লামেন্টের কোনো ক্ষমতা থাকবে ওই সময়? থাকবে কি থাকবে না পরের চ্যাপ্টার। আপনি বাংলাদেশে এই যে আমি যদি বলি, আপনি যদি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন যার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমি পার্লামেন্টে গেলে, আপনি আবারও বলেন যে পার্লামেন্টে যদি বিএনপি এখন যায়, এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া বিএনপি কোনো অল্টারনেটিভ অপশন আছে? কোথায়? এইটা ছাড়া যদি আপনি পার্লামেন্টে যান, না এটা নিয়েই গেলাম আমি, গণভোট দিয়ে পাশ করে পার্লামেন্টে গেলাম, সেখানে গিয়ে আমি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো তো আমি গণভোটে তো সেগুলো থাকতেছে না। তাহলে তার মানে ইয়েস, এইখানেই কথা। তার মানে আমি যে নোট অফ ডিসেন্ট দিয়েছি আপনি যদি আমার উচ্চ কক্ষের বিষয়ে আমি যে বিষয় মানলাম, তো সেগুলো তো আমাকে বাস্তবায়ন করতেই হবে। আপনি কথা শুনেন, নোট অফ ডিসেন্ট আপনি দিছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি দিছেন, উনি দিছে, XYZ দিছে, নোট অফ ডিসেন্ট দিছেন, কিছু মিলছেনও, একমত হইছেন সবগুলা। হ্যাঁ, এইখানে ছিল কারা? রাজনৈতিক দলগুলো কয়জন? 2টা দল। হ্যাঁ ভাই, রিয়েলিটিতে আসেন, গল্প করে লাভ নাই। 2টা না 33টা দল ভুয়া। 2টা দলে 4 জন লোক স্বাক্ষর করছে, আর বাকি যারা রাজনৈতিক বড় দলের অনুকম্পা পাওয়ার জন্য স্বাক্ষর করছে, অনুকম্পা পাওয়ার জন্য। একটা সিট ছেড়ে দিবে আমি এমপি হব, একটা সিট ছেড়ে দিবে এমপি হব। একটা দলের সমস্ত জনসমর্থক এবং নেতা 2টা বাসে বললে কমপ্লিট, আপনি তারটারে কাউন্ট করতেছেন। আজকে যদি রাজ্যের একটা পার্টি হয়, তাহলে তাদের স্ট্যাটাস আমার স্ট্যাটাস সেম। সব পার্টি খুঁজেন, না আপনার বেশি হবে। আর শুনেন না, সব পার্টি খুঁজেন, প্রেসিডেন্টের নাম জানে তো মহাসচিবের নাম নাই, মহাসচিবের নাম জানে তো প্রেসিডেন্টের নাম নাই। কাজে এই গল্প করে কোনো লাভ নাই, আননেসেসারি, ডোন্ট ওয়েস্ট টাইম। এখন যেটা বলছেন নোট অফ ডিসেন্ট দিছেন, উনি দিছে বা আপনি দিছেন, এখানে 30% মনে করুন বা 35% ছিল বড় দলটার, তার পরের দলটা ছিল 10%, 40%, বাকি 60 কারা? বাদ দিলাম আরো 20, তার জন্য পতিত সরকারের আর এবং জাতীয় পার্টি মিলাইয়া, বুঝলেন? 60 বাদ দিলেন, আর 40 যে তারা দলবিহীন জনগণ। দলবিহীন জনগণের কাছে তো আপনি নোট অফ ডিসেন্ট সব পাঠাইতে পারবেন না, বিকজ তাদের প্রতিনিধি নাই। 1, 2 ঐক্যমত্য যদি আসতেই পারতো, তাহলে তো গণভোট লাগতোই না। গণভোট আপনি যখনই পাঠাবেন, নোট অফ ডিসেন্ট থাকবে না। আমি আবার এখন সমস্যা তো ওই জায়গায়, নোট অফ ডিসেন্ট দেবেন না, আমার এটা পাস হয়ে গেল। গণভোটের নিয়মে তো তাই রে ভাই, আপনি কি গণভোটের নিয়মে 84টা পর্বে আর দিবেন? জুলাই সনদের আইনি ভিত্তি চান কি চান না, হ্যাঁ বা না, দ্যাট ইজ গণভোট। সাধারণ মানুষ কি মানে সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না তো করতেছেন। পৃথিবীর সব দেশে সাধারণ লোক লেখে না, সংবিধান লিমিটেড লোকে লেখে। ওই দিন তো স্টেজে গেলাম, দেখলাম তো মাত্র 25 দিনে 50টা লোক, তার ভিতরে 4টা লোক ইম্পর্টেন্ট, যারা লোক জনসংখ্যার রিপ্রেজেন্ট করে, বিএনপি আর জামাত। 4টা লোকে স্বাক্ষর করছে, 20 কোটি লোকের সিদ্ধান্ত। বিষয়টা কি এরকম যে আপনি আইনি মারপ্যাচে ফেলে আমি যেটা চাই না সেটা বাস্তবায়ন করা? আইনের মারপ্যাচ না তো, এখানে একটা বিধানে চলবেন তো। আপনি তো বলতেই পারতেছেন, আপনি নির্বাচনটা দিতেছেন কোন বিধানে? সংবিধান কি বলছে যখন মন চায় তখন নির্বাচন দেন? এটাকে বলেন না আমাকে, জনাব রহমতুল্লাহ। তাহলে তো সবসময় এইভাবেই চলবে। তাহলে তো সংবিধান থাকা না থাকা ইকুয়াল, থাকা না থাকা অর্থ আছে নাকি? এই বিষয়টা একটু বিধান না মানেন। অন্য একটা বিষয় নিয়ে একবার কথা বলে শেষ করবো। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করে দিই ভাই রে। ভাই, একটা কথার জবাব দিতে হয় আমার। এই যে বিদেশি লোকেরা আইসে এখানে 7 বছর আর 7 মাস 8 মাস রাজত্ব করলো, ফ্রম ডে ওয়ান আপনি জানেন বিদেশে গেলেন কেন? না, প্রশ্ন আমি করেছিলাম, যাবেন না আপনি? ওকে, আমরা ওই যে রহমতুল ভাই একেবারেই যদি ভাই যে প্রশ্নটা তুলেছে যে এখানে যারা রাজনৈতিক দলগুলো ছিল তারা তো বাংলাদেশের 100% মানুষের প্রতিনিধিত্ব করে না, সুতরাং আপনি যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটাও কি তাদের সামনে দিব? আমি তো দলবিহীন। তর্কের খাতে কিন্তু অনেক কিছুই তর্কে নিয়ে আসা যায়, বাস্তবতা। ঠিক আছে, আমরা আলোচনায় যাই, কিছু আসে কিনা। ভাই, উকিল সাহেব কালো কোট পড়ছে, আপনি কি জন্য কোট পড়ছেন? আপনার কোট পড়ার দরকারটা কি গরমের মধ্যে? তরকারটা লাগাই দিলাম একটা প্যান্ট, সেটা ভিন্ন জিনিস। আপনি বলতেন 3000 কোটি টাকা। আমি বললাম ব্যাংকের ম্যানেজারকে পা ধরে বলতেছে যে আমি প্রেগনেন্ট, আমাকে হসপিটাল ভর্তি হতে হবে, আমার ব্যাংক টাকা দিয়ে দেবো। উনি বলতে টাকা কোনো ব্যাপারই না। কোন ব্যাংক বলেন তো এটা? আমি কোন ব্যাংক আমি ওপেন বলবো কেন? আপনি না বলেন। না, আমি প্রমাণ করে দেবো। আমি কেন বলবো? না,
ওই আছে কয়েকটা ব্যাংক আছে। ওইটা কেন আচ্ছা, তো বলবো? আমরাও জানি মানুষের 32 বিলিয়ন না, ডলারের আমি তো- রিজার্ভ তো আমি তো আরেকজনের রেফারেন্স দিয়ে বলি নাই, আমি নিজে বলছি নিজে আমার ছাপার, নিজের আচ্ছা কথা। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি সেই দেশে বলতেছেন 3,000 কোটি টাকা কোনো টাকাই না, এরকম ব্যাপার না না, সেটা আপনার- আমি রাষ্ট্রের আপনি সাথে যদি- রাষ্ট্রের আপনি তুলনায় যদি এটা বলেন নির্বাচন। যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নাই, যদি বলেন না আমি মেনেও নিলাম, তা আপনি আর কি করবেন? এই কি করলো এই যে কি করবেন? জুলাই সন্ধ্যের আইনি ভিত্তিটা লাগবে। জুলাই সনদের আইনি এটা গণভোট দরকার নাই তো, আইনি ভিত্তিটা কে রাষ্ট্রপতি দিবে? না না, রাষ্ট্রপতির মাধ্যমে আপনি একটা প্রজ্ঞাপন বানায়- রাষ্ট্রপতি আপনারা অধ্যাদেশ পদত্যাগ জারি করা করে। রাখছেন। হ্যাঁ, অধ্যাদেশ জারি করলে পরে সংবিধান যদি সংসদ না পাস করে, এটা টু সাম এক্সটেন্ট একটা ইনডেমনিটি আসবে। এটা আশ্চর্য আমি কথা। বলি, আবার শুনেন। সেই ইন্ডেমনিটির প্রশ্ন আপনি আসছেন আমি কেন? বলি ইনডেমনিটি কেন, কারণ এই জুলাই সনদটার স্বীকৃতি, জুলাই আন্দোলনটাকে স্বীকৃতি দেওয়া হবে, তার ভিত্তিতে এই সনদটা হইতেছে, তার ভিত্তিতে আইনি ভিত্তি, সুতরাং সেটা সেটা তার জন্য সেফটি। আপনি যদি এগুলা না করেন, আপনি না করলে ওরা নিশ্চিত করে বিপদগ্রস্ত হবে। আরেকটা কথা সবাই বলে, একটা কথাটার জবাব দিই। কারা নিশ্চিত করে বিপদগ্রস্ত হবে? সেটা বুঝতেছেন। কারা বলেন না? আরেকটা কথা বলতেছি ভালো করে বলেন। জুলাই যোদ্ধারা। হ্যাঁ, কিসের আরেকটা জুলাই কথা বলি, যোদ্ধা? জুলাই যোদ্ধা জুলাই উন্নয়ন। যোদ্ধা বাংলাদেশের অন্তত 5 কোটি মানুষ জুলাই 5 কোটি, মানে এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। এইবার আসেন, এই সরকারের কোনো কাজ করার অধিকার নাই উনি বলছেন, মানে নির্বাচনটা ছাড়া, তাই না? এটা তো বলছেন আপনি। আমি বলছি যে আপনার কথা অনুযায়ী আচ্ছা। আপনি যেটা বলতে এই পারতেছেন। সরকার, আমি এখন বলে আপনার দিচ্ছি। বক্তব্য আচ্ছা, কি? আপনাকে রহমতুল ভাইকে 2 মিনিট শুয়ে তারপর আপনার কাছে আসি। হ্যাঁ, না না, আমি শেষ করে দিই। না না কেন? আপনি তো অনেকক্ষণ বলছেন আমাকে, আপনার না, না, আমারটা তো আচ্ছা বলেন। আপনার 2 মিনিট বলেন। বিষয়টা এই দুইটাই হচ্ছে- অন্তর্বর্তী। বিষয়টা হচ্ছে আমি ঝামেলা করলে যে কোনো জিনিস না করতে পারি। এখন যেই পরিস্থিতি আছি, আপনি বলতেছেন আন্দোলন করে না কেন, বা বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে? আমি তো আবার বললাম যে একটা দুর্বল গভর্নমেন্ট, তারা দেশটাকে পরিচালনা করছে, দেশের জনগণ মেনে নিচ্ছে তাদেরকে, আপাতত অন্তত একটা পিরিয়ড উনি নির্বাচনটা দিয়ে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক বা নির্বাচিত প্রতিনিধির হাতে গঠন করে দেখ, সরকারটা তুলে দেখ, যারা এই নির্বাচন বিজয়ী হবে। তার প্রতারণা করবে না নির্বাচনে? তো নির্বাচনে প্রতারণা করবে কিনা সেটা তো তারা বুঝবে, সেটা তো আপনার আমার টেনশন করা এই মাত্র প্রতারণা করছে অলরেডি। প্রতারণা করছে। প্রতারণা বলতে এইখানেই কথা। যেই প্রতারণাটা তারা করেছে সেই প্রতারণাটা তো আপনি ধরিয়ে দিয়েছেন, এখন তো তারা আবার একটু সতর্ক হতে মনে হয় সতর্ক হওয়ার চেষ্টা করতেছে। আমার এটা কারেকশনটা কি? এটা আমি মনে করি তাদের জুলাই সনদের কারেকশনটা কি? আমি এখন নির্বাচন গণভোট সব বাদ দিলাম, জুলাই সনদ নিয়ে যে প্রতারণা করছে, এই প্রতারণার কারেকশনটা কি ঠিক করতে হবে? ঠিক করতে হবে বলতে ঠিক করতেই হবে, এর তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, এর তো কোনো বিকল্প নাই। আপনি তো বলতেছেন মানে যে আমি আপনার কাছে জমি বিক্রি করলাম যে দাগে, আপনি অন্য দাগ তুলে নিয়েছেন, দাগ তো ঠিক করতে হবে। হ্যাঁ, দাগ ঠিক করতে হবে। হ্যাঁ, সেই দাগ ঠিক করার জন্য কি করতে হবে? তো সরকার তো তার বিরুদ্ধে মিছিল করতে হবে। সরকার আপনারা যে স্বাক্ষর করেছেন, হ্যাঁ, আপনারা যে স্বাক্ষর করেছেন, যেই দাগে জমি বিক্রি করেছেন, সরকার অন্য দাগ তুলে নিয়েছে, যেটা আপনার বাড়ি ভিটা। তো এখন সেটা ঠিক করবেন কিভাবে? সেটাকে ঠিক করতে হবে তো। ক্লেম করতে হয়, ক্লেম যে আমার এটার মধ্যে প্রতারণা হয়েছে, আমি মামলা করলাম, ক্লেম তো অলরেডি হয়েছে। এখন ক্লেমের পরে দেখা যাক না তারা রিভিউ করে কিনা, তারা সংশোধিত হয় কিনা। সংশোধন না হলে তাহলে আপিল হবে, পরেরটা পরে চিন্তা করতে হবে। এখনই আমার এটা নিয়ে চিন্তা করা দরকার। একদম শেষ, আপনার কথা শেষ, আর শেষ 2 মিনিট আপনার। শেষ 2 মিনিট বলতে বারবার সবাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনি রূপ দেওয়ার কিছু নাই। পিওর অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার, একদম কমপ্লিট সরকার বলতে যা বোঝায়, পরিপূর্ণ সরকার বলতে যা বোঝায়, এনি ডিসিশন ক্যান বি টেকেন বাই হিম ইফ ইট ইজ ফর দ্য বেটারমেন্ট অফ স্টেট অ্যান্ড ইটস পিপল। আর এই অন্তর্বর্তীকালীন সরকার, যে আলোচনাটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে যদি কোনো সরকার চিন্তা করা হয়, সেটা ষড়যন্ত্রের অংশ, সেটাও এক ধরনের সেটা ঠিক আছে। চিন্তা। অন্তর্বর্তীকালীন সরকার, অতএব এই সরকারকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের সুযোগ করে দিতে হবে। তাদের যে সমস্ত ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপরে সেটাকে, আর জাতীয় নির্বাচন দেওয়ার জন্য কোনো আইনি ভিত্তি এই মুহূর্তে নাই। সেটা যখন নির্বাচন কমিশন নির্বাচন করতে যাবে, তফসিল দিতে যাবে, তখন টের পাবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো এই অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার এবং সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, সেটার জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর তত্ত্বাবধায়ক সরকার বলতে যেটা বোঝায়, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার নাই, কিছুই নাই। আর অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ সরকার, আর একটা সরকার আসার আগ পর্যন্ত যে সময়টা, এটা 2 দিন হোক আর 2 বছর হোক, কমপ্লিট সরকার, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। এবং সে যদি এটার আইনি ভিত্তি দিতে চায় জুলাই সনদের গণভোট ছাড়া, সেই আইনি ভিত্তি দেওয়ার পর এবং সেটা রাষ্ট্রপতি অনুমোদন দিতেও বাধ্য। এই জন্য যে আমাদের সংবিধান সংস্কার পরিষদ ছিল না জুলাই সনদে, সেটা অ্যাড করতে হয়েছে। এই সরকারের ক্ষমতা এটুকু।
আমি আবারও শেষ পূর্ণাঙ্গ লাইন আপনাকে সরকার। বলে দেই, পূর্ণাঙ্গ সরকারের ক্ষমতা। আমি আপনাকে আবারও শেষ লাইন বলে দেই, গণভোট এবং জাতীয় নির্বাচন এর বাইরে যারা চিন্তা করছেন এই মুহূর্তে তারা দেশের বিরুদ্ধে, আমরা তাই কইতেছি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই ধন্যবাদ।